আমি এখন আপনাদেরকে খাতা কলমে ২ টি রিকমেন্ডেশন লেটার দেখাবো। যে রিকমেন্ডেশন লেটার দেখে আপনি বুঝবেন যে কি পয়েন্ট এবং কিভাবে লিখলে আপনার রিকমেন্ডেশন লেটারটা শুধুমাত্র আপনি কেন্দ্রিক, আপনাকে স্পেশালাইজড করে যে রিকমেন্ডেশন লেটারটা তৈরি হইছে, এটা খুব সহজে বোঝা যাবে। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার নিয়ে। আমরা আমাদের ব্যক্তিগত লাইফের অনেক ক্ষেত্রে এই রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটারটি প্রয়োজন হয়ে থাকে। সো প্রথমত জানবো রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটারটা কী? রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটারের বাংলা হচ্ছে সুপারিশপত্র। আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন বা কোথাও একটি কাজের জন্য আবেদন প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে আপনার ওই ফিল্ডে আপনার সাথে বিগত সময়ে ছিল বা আপনাকে জানে, চেনে এমন একজন ব্যক্তি যে কিনা আপনি যেখানে আবেদন করতে যাচ্ছেন, ওই ব্যক্তিদের কাছেও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হবে, এমন ব্যক্তি আপনার জন্য সুপারিশ করা। তো একেবারে বাংলা কথায় বলতে এটা হচ্ছে সুপারিশপত্র। তো এখন আসি একাডেমিক পারপাস এবং স্কলারশিপ কেন্দ্রিক আপনি যখন রিকমেন্ডেশন লেটার নিতে যাবেন তখন কার কাছ থেকে নেবেন? একাডেমিক পারপাস রিকমেন্ডেশন লেটার নিতে হলে আপনার উচিত যিনি আপনার বিগত একাডেমিক স্টাডির সাথে জড়িত ছিল এরকম টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়া। কারণ সে আপনাকে ভালো এক্সপ্লেইন করতে পারবে যে হু আর ইউ। আমরা যদি ধরি যে আমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আবেদন করব, তাহলে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। আপনি আপনার কলেজ থেকে, কলেজের টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। আপনি আবেদন করবেন মাস্টার্সের জন্য, আপনার অনার্স লাইফে যেই টিচাররা আপনার সাথে জড়িত ছিল, যারা আপনার একাডেমিক কোর্স নিয়েছে, তাদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নেবেন। আপনি পিএইচডির জন্য আবেদন করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি অনার্স এবং মাস্টার্সের লাইফে আপনার সাথে অ্যাড ছিল এরকম একাডেমিশিয়ানদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নেবেন। আমরা অনেক সময় যেটা করি যে রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে অনেক হাই প্রোফাইল খুঁজি, যে কোনো হাই প্রোফাইল কেউ যদি আমাকে রিকমেন্ড করে তাহলে হয়তো আমার স্কলারশিপটা হবে। যেরকম ধরি আপনি আবেদন করবেন আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, অনার্সের জন্য আপনি আবেদন করবেন। আপনাকে ঢাকা ইউনিভার্সিটির এক টিচারের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিয়ে আসতেছেন। তো ঢাকা ইউনিভার্সিটির একটা টিচারের সাথে একটা ইন্টারমিডিয়েটের যেই ছেলে মাত্র পড়াশোনা করে আসছে তার সাথে তো কোনো সম্পর্ক নেই। সে তো তাকে একাডেমিক এরিয়াতে ভালো চিনে না। বরঞ্চ আপনার স্কুলের টিচার, ধরেন আপনার কেমিস্ট্রির টিচার আপনাকে বলতে পারবে যে আপনি আসলে কেমন ছিলেন ক্লাসে বা আপনি পড়াশোনাতে কেমন। তো এইটা আপনার টিচার বলতে পারবে। তো যখন আপনি এটা দেখাবেন যে আমি খুব হাই প্রোফাইলের একজন টিচারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিছি বা কোনো ব্যক্তির কাছ থেকে, তো স্কলারশিপ কমিটি দেখবে যে এই ছেলের সাথে তো ওই লোকের আমি কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না, ফিল্ড কেন্দ্রিক। সো এটা তখন তারা মনে করবে যে এটা একটা দেখানোর জন্য একটা রিকমেন্ডেশন লেটার। সো এই ক্ষেত্রে আমি বলব স্কলারশিপের জন্য যারা আবেদন করবেন তারা মাস্ট বি ট্রাই করবেন আপনার একাডেমিক ফিল্ডে আপনার সাথে জড়িত ছিল এরকম টিচার, এরকম একাডেমিশিয়ানদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার না নিতে। রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে তারা রিকমেন্ডেশন লেটার ২ টা একাডেমিক রিকমেন্ডেশন লেটার এবং একটা এর বাহিরের রিকমেন্ডেশন লেটারও অ্যাকসেপ্ট করে। এই ক্ষেত্রে যদি হয় যে আপনাকে ৩ টা অপশন দিচ্ছে। তো এই ক্ষেত্রে মনে করেন যে আপনি ক্রিকেট খেলছেন বা আপনি কোনো ভলান্টিয়ার কোনো ক্লাবের সাথে জড়িত ছিলেন বা আপনি কোনো একটা অর্গানাইজেশনে জব করছেন। তো এই ক্ষেত্রে আপনি সেখান থেকে একটা থার্ড একটা রিকমেন্ডেশন লেটারও নিতে পারেন। যেটাকে আপনার নেতৃত্ব, আপনার কোয়ালিটি, আপনার পাংচুয়ালিটি, আপনি যে একাডেমিক এরিয়ার বাহিরেও যে আপনি একটা সচল, একটা দুরন্ত একটা ছেলে, এটাকে এক্সপ্লেইন করতে পারে। কেননা আপনি দেশের বাহিরে যাবেন। সো আপনি শুধু পড়াশোনা করতে যাচ্ছেন না, আপনাকে সেখানে স্ট্রাগল করতে হবে লাইফ নিয়ে। আপনি নিজের লাইফ গুছাবেন, নিজেকে একা চলতে হবে, অনেক কিছু একা ম্যানেজ করতে হবে। সো টিচাররা যখন দেখবে যে না এই ছেলেটা একাডেমিক এরিয়াতেও ভালো, তাকে একাডেমিক এরিয়া থেকেও রিকমেন্ড করছে, আবার সে শুধুমাত্র যে ফার্মের মুরগির টাইপের না যে শুধুমাত্র পড়াশোনা করছে, সে বাহিরেও তার অ্যাক্টিভিটিস ছিল। বাহিরেও আমি এখন আপনাদেরকে খাতা কলমে ২ টি রিকমেন্ডেশন লেটার দেখাবো। যে রিকমেন্ডেশন লেটার দেখে আপনি বুঝবেন যে কি পয়েন্ট এবং কিভাবে লিখলে আপনার রিকমেন্ডেশন লেটারটা শুধুমাত্র আপনি কেন্দ্রিক, আপনাকে স্পেশালাইজড করে যে রিকমেন্ডেশন লেটারটা তৈরি হইছে, এটা খুব সহজে বোঝা যাবে। তো আপনারা দেখেন এখানে যে ২ টি রিকমেন্ডেশন লেটার আমি দেখাচ্ছি কিভাবে আমার বিগত অভিজ্ঞতার আলোকে আমি লিখেছিলাম। তো এখানে আপনারা দেখতে পারেন যে একটা এক্সাম্পল হিসাবে আমি একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসছি। তো এই রিকমেন্ডেশন লেটারটি হচ্ছে একটি ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর তার স্টুডেন্টকে মাস্টার্সের ফাইন্যান্স ফিল্ডে অ্যাডমিশনের জন্য স্কলারশিপ কমিটির কাছে রিকমেন্ড করতেছে। তো এখানে আমি আপনাদের একদম খাতা কলমে ধরায় দেখাই দিব যে সে কিভাবে এই স্টুডেন্টটাকে পার্সোনালাইজড করছে এই রিকমেন্ডেশন লেটারের মাধ্যমে, এবং স্পেসিফিকলি বলতেছে যে আমার এই ছেলেটা এই একাডেমিক ফিল্ডে এই জিনিসগুলো আমার কাছ থেকে শিখে সে পরবর্তীতে মাস্টার্সের জন্য উপযুক্ত একটি ক্যান্ডিডেট। তো এখানে যদি আপনারা দেখেন যে এখানে প্রফেসর প্রথমে যেটা করছে যে ডিরেক্টলি এই স্টুডেন্টের জন্য সে স্কলারশিপের জন্য সে করছে, রিকমেন্ড করছে। এখন রিকমেন্ড করার পরে সে বলতেছে যে এই ছেলেটা আমার কাছ থেকে গত ২ বছরে প্রায় ৪টা কোর্স আমার কাছ থেকে নিছে
এবং এই 4টা কোর্সের ফাইন্যান্স কোর্স নিয়েছে। এই ফাইন্যান্সের 4টা কোর্সের মাধ্যমে সে একটা সয়েল ফাউন্ডেশন তৈরি করতে পারছে। কিসের উপর সয়েল ফাউন্ডেশন করতে পারছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজিং এর উপরে। মানে বলতেছে সে একটা মূল ভিত্তি তৈরি করতে পারছে। সে এখন যে কোনো প্রাথমিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিসিং সে করতে পারে। তারপরে উনি বলতেছে যে সে ফাইন্যান্সিয়াল ডাটা অ্যানালাইসিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্স থেকে সেগুলো শিখছে। অ্যান্ড পরবর্তীতে সে এসে বলতেছে যে আমার এই স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডসের মাধ্যমে সে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটের অ্যানালাইসিসিং করতে পারে। পরবর্তীতে বলতেছে যে টিচার যে সে আরও কি করতে পারে, যে প্রথমে বলছে যে দেখেন এখানে থিওরির বিষয় বলছে, যে ম্যাথমেটিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেথডের কথা বলছে। পরবর্তীতে সে এসে বলতেছে যে সে এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্সের যে বিষয়গুলো, অ্যানালাইসিসের বিষয়গুলো সে ইভিউস অ্যান্ড এসপিএসএস স্ট্যাটিস্টিক যে সফটওয়্যার প্রোগ্রাম রয়েছে এইগুলোর মাধ্যমেও সে অ্যানালাইসিস করতে পারে। মানে আমার এই ছেলেটা থিওরিটিক্যালও ওকে অ্যান্ড সফট স্কিলের দিক থেকেও ওকে। আপনারা যারা মাস্টার্স বা পিএইচডি করবেন তারা জানেন যে এসপিএসএস হচ্ছে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস করার জন্য অন্যতম একটা সফটওয়্যার প্রোগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন ইভিএসও। সো টিচার বলতেছে কি এগুলো মাস্টার্স এবং পিএইচডিতে লাগেই এই প্রোগ্রামগুলো। সো টিচার বলতেছে কি যে আমার এই কোর্সে আমার সাথে এই ছেলেটা যে 2 বছর ছিল ও অলরেডি এইগুলো জানে এবং আমার কাছ থেকে সেটার বেসিক যে ফান্ডামেন্টাল যে নলেজ সেগুলো পেয়ে গেছে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল। পরবর্তীতে সে বলতেছে যে সে আমার প্রায় প্রতিটা কোর্সেই এই গ্রেড পেয়েছে এবং প্রায় 95% মার্কস পেয়েছে। এবং একদম শেষে সে যেটা বলতেছে যে আমার এই ছেলেটা একটা এক্সটেন্সিভ ফাউন্ডেশন তৈরি করতে পারছে এই ফাইন্যান্স একাডেমিক ফিল্ডে আমার সাথে স্টাডি করে বা আমার কাছ থেকে পড়াশোনা নিয়ে। তো আমি মনে করি যে আমার এই ছেলেটা ভবিষ্যতে হায়ার স্টাডি ফাইন্যান্স ডিপার্টমেন্টে করার জন্য একটা উপযুক্ত ছেলে। তো এইভাবে উনি স্পেসিফিক তার কিছু কোর্স, তার কাছ থেকে স্টুডেন্টটা কী শিখেছে এইগুলো নিয়ে এসে সে দেখাচ্ছে যে যেই ডিপার্টমেন্টে এই ছেলেটা মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছে ওই ডিপার্টমেন্ট বা ওই যে ফিল্ড, ওই ফিল্ড সম্পর্কে এই ছেলের বেসিক একটা ফান্ডামেন্টাল একটা যে পড়াশোনা এটা অলরেডি হয়েছে এবং সে একটা উপযুক্ত ছেলে। তো আপনারা এইভাবে যদি টিচারের কাছ থেকে আপনি কী শিখছেন খুব সংক্ষেপে নিয়ে আসতে পারেন, তাহলে এটা স্কলারশিপ কমিটির কাছে খুবই গ্রহণযোগ্য একটি রিকমেন্ডেশন লেটার হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন আরেকটি রিকমেন্ডেশন লেটার, সেটি হচ্ছে একটি ইন্টারমিডিয়েটে পড়ুয়া ছেলে, সে তার ইসের জন্য অ্যাপ্লিকেশন করতেছে, আন্ডার গ্রাজুয়েটের জন্য। সো এখানেও সেম, এখানে টিচার বলতেছে যে আমার সাথে এই স্টুডেন্টটা ছিল এবং এখানে সে কিছু বোল্ড করে দিছে টিচার যে কী কী বিষয় সে আমার কাছ থেকে স্পেসিফিক শিখতে পারছে। সো এখানে সে আপনারা দেখতে পারেন এখানে সে কিছু বোল্ড কালারই করে দিছে। সো সে বলতেছে যে আমি মনে করি যে এই বিষয়গুলো সে আমার কাছ থেকে, সেটা সম্ভবত ফিজিক্সের একজন টিচারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নেওয়া, তো ফিজিক্সের এই বিষয়গুলো সে আমার কাছ থেকে শিখছে। সো এইভাবে আপনারা যদি কিছু পয়েন্ট বোল্ড করে দিতে পারেন এই রিকমেন্ডেশন লেটারের মধ্যে, তাহলে আপনারা খুব সহজে অন্য যে অ্যাপ্লিকেন্ট রয়েছে যারা অ্যাজ ইউজুয়াল আপনি গুগল থেকে বা চ্যাটজিপিটি থেকে রিকমেন্ডেশন লেটার করবে সেখান থেকে আপনি আলাদা হয়ে যাবেন। কারণ স্পেসিফিক আপনি আপনার পয়েন্টটা জানেন বা আপনার টিচার আপনার পয়েন্টটা জানে। সো সে শুধুমাত্র ওই বিষয়গুলোই লিখবে যাতে আপনার এই রিকমেন্ডেশন লেটারটা শুধুমাত্র আপনি কেন্দ্রিক হন। সো আপনি যদি এরকম রিকমেন্ডেশন লেটার তৈরি করেন, আমার মনে হয় যে স্কলারশিপ কমিটি বা যে কোনো একাডেমিশিয়ান এটাকে গুরুত্ব সহিত নেবে এবং এটাকে আপনার তারা একটা পজিটিভ রিকমেন্ডেশন লেটার হিসাবেই নেবে। তো এই হলো রিকমেন্ডেশন লেটার সম্পর্কে আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো রিকমেন্ডেশন লেটার খুবই ইম্পর্টেন্ট স্কলারশিপের জন্য। আপনারা চেষ্টা করবেন খুব সুন্দর করে রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করতে এবং যত দ্রুত সংগ্রহ করা যায়। কারণ এই রিকমেন্ডেশন লেটারটা টিচারের কাছ থেকে নিয়ে আসতে হয়। টিচারের কাছ থেকে প্যাড থাকে না, আজকে কালকে এরকম করে। সো আপনাদের ডেডলাইন শেষ হওয়ার আগে খুব দ্রুত চেষ্টা করবেন 2টা রিকমেন্ডেশন লেটার, এটা হচ্ছে মাস্ট। এর বাইরে যদি আপনি চান তাহলে হচ্ছে অন্য কারো কাছ থেকে আপনি আরও 1টা বা 2টা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন, কোনো সমস্যা নাই। সো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো টপিকে কথা হবে ইনশাআল্লাহ।